যে হাদির উপর যখন হামলা হলো তার বোন জানিয়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র আমার ভাইকে বাঁচতে দেবে না। এবং এই প্রসঙ্গে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের বলেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাস অন্তত 80 জন সুব্রত বাইরের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। নির্বাচন ঘিরে ভারতকে কোনো নীল নকশা দ্বারা তিনি যে দেখেন নীল নকশা করছে কি করছে না, হাদির বোন যতটা সহজে বলতে পারতেছে, জুলকার নাইন সাহেব যেভাবে বলতেছেন আমি এভাবে বলতে পারবো না, আমি অত জ্ঞানী না। কারণ কিছু একটা নীল নকশা আঁকতেছে আর এটা সব বুঝে ফেলেছে। ভাই বিষয়টা এত সহজ না রে ভাই, ঘটনার প্রেক্ষিতে আপনাকে আলোচনা করতে হবে। আমি আপনাকে 2-3টা ঘটনা বলি, দিলে আপনি বুঝবেন। দেখেন, যখন হাদির একটা ভিডিও আমি দেখলাম, মানে আমি যা দেখবো তার প্রেক্ষিতে আলোচনা করব। একটা ভিডিও দেখলাম যে উনি যখন গুলিবিদ্ধ হয়েছেন, একদম রিক্সায় করে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তখন একজন লোক লাইভ ভিডিও করতেছে ফেসবুকে। সেখানে সে কী বলতেছে, তার একটা কথাই খুব বারবার সে বলতেছে যে ঢাকা 8-এর প্রার্থী হওয়ার কারণে হাদি ভাইকে গুলি করা হয়েছে। আচ্ছা আপনি বলেন, আপনার পাশে একজন লোক গুলিবিদ্ধ, মাথাটা ঢেকে রাখা হয়েছে, তখন আপনি কি কারণে গুলিবিদ্ধ ও কেমন বুঝলো? এবং হামলাকারী নিশ্চয়ই কোনো কারণ বলে যায়নি, তার সঙ্গে আলোচনা হয়নি। ও কি করে বুঝলো যে ঢাকা 8-এর প্রার্থী হওয়ার কারণে তাকে সে ক্রমাগত বলছে? আপনি ভিডিও চাইলে আমি আপনি দিতে পারবো, এই ভিডিও আমি নিজে দেখেছি, অনেকে দেখেছে, আমার কাছে একজন পাঠিয়েছে, যেহেতু ভিডিওটা আমি দেখলাম। এবং সে অন্তত 5 থেকে 6 বার বলছে যে ঢাকা 8-এর প্রার্থী হওয়ার কারণে হাদি ভাইকে গুলি করেছে। এই লোকটা কে? এই লোকটাকে আগে আপনি ধরতে হবে, জিজ্ঞাসা করতে, ভাই তুমি কি করে বুঝলা যে ঢাকা 8-এর জন্য হয়েছে? 1 নাম্বার। তা না হলে তুমি কেন এটা প্রচার করছো? এই প্রচার করে তোমার লাভ কি? 1 নম্বর। 2 নম্বর কথা হলো, মির্জা আব্বাস ওনাকে দেখতে ওখানে গেলেন হাসপাতালে, ওইখানে ওনাকে হেনস্থা করা হয়েছে মোটামুটি। সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে ইলিয়াস হোসেন একটা পোস্ট দিল। সেই পোস্টে উনি কী লিখলেন, হসপিটালে মির্জা চাঁদার উপস্থিতি ভালোভাবে না নেওয়ারই কথা। মির্জা চাঁদার, মির্জা আব্বাস মানে কিন্তু মির্জা চাঁদা, মানে উনি চাঁদাবাজ হিসেবে তাকে আখ্যায়িত করছেন। উপস্থিতি ভালোভাবে না নেওয়ারই কথা বললেন। তার ঠিক ঘণ্টাখানেক পরে উনি আরেকটা পোস্ট দিলেন ফেসবুকে, সেই পোস্টটা এখনও আছে। ওখানে লেখছে, চান্দা আব্বাসকে হাদির মামলার 1 নম্বর আসামি করা হোক। ঠিক আছে, চান্দা আব্বাসকে হাদির মামলার 1 নম্বর আসামি করা হোক। কে লেখলো? ইলিয়াস হোসেন। চেষ্টা করা হচ্ছে। অবশ্যই। মূল ঘটনাটা কি? মূল ঘটনাটা হলো হাদির কিন্তু জীবন যাচ্ছে, হাদি কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক তাদের মতলবী ব্যবসা করতেছে। এবং যে কথাটা মোশাররফ ভাই একটু আগে বললেন যে সে হলো একটা এখানে মানে বলির পাঠা আছে না, হাদি এখানে বলির পাঠা হয়ে গেছে। সিম্পল। হাদি ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বলতেছে। এটা কি নতুন বলছে? নতুন বলে নাই, বরং গত কয়েকদিন ধরে সে কম বলতেছে। কারণ এখন সে নির্বাচনী প্রচার অনেক ব্যস্ত, এখন সে কিন্তু আগের মতো তো অ্যাগ্রেসিভ না। হাদি কিন্তু, আমি আপনাকে বলি, হাদির সঙ্গে আমার পার্সোনাল রিলেশন খুব ভালো ছিল, খুবই ভালো, এবং আমি তাকে পছন্দ করি। কী কারণে করি সেটাও বলি। এই ইয়ের যে মুখগুলি আছে, আন্দোলনের যে মুখগুলি আছে, সেই মুখগুলির মধ্যে আমার কাছে মনে হইতো, আমি হাদিকে মনে করতাম, আমি মনে করে ভুল হইতে পারে ভাই, আমি মনে করতাম সে হলো একমাত্র ব্যক্তি আমার দেখা এই পুরো গ্রুপের মধ্যে যে নাকি ফিনান্সিয়ালি অনেস্ট ছিল। বাদ বাকি সবার নামে আমি কিন্তু কম বেশি আমার কাছে কিন্তু সব তথ্য আসে, অনেকে আমার কাছে তথ্য পাঠায়। আমি হাদির নামে কোনো তথ্য পাই নাই। যখন না পেয়েছি আমি জিজ্ঞাসা করেছি অনেককে যে ভাই হাদি কি কিছু খায়টায়? আমাকে খুব ভালো একটা সোর্স থেকে বলছে যে আমরা পরীক্ষা করে দেখছি সে খায় না। আমার হাদির প্রতি দুর্বলতার এলো মূল কারণ, সে ফিনান্সিয়ালি ছিল অনেস্ট। আমি যতটুকু জানি, এর বাইরেও থাকতে আমার যার বাইরে অনেক কিছু থাকতে পারে, তাকে আমি পছন্দ করি। কিন্তু যারা তাকে নিয়ে বাণিজ্যগুলি করতেছে, এই এক একটা আরেকটার চেয়ে বড় করাপ্ট। পিনাকি ভট্টাচার্য হাদির এই ঘটনার পরপরই সে প্রথমে একটা পোস্ট দিয়েছে। সেই পোস্টের মধ্যে লিখতেছে যে কয়েকজন নাম দিচ্ছে, যে এরা কয়েকজন সাংবাদিক, এই নাম বলি, আনিস আলমগীর, আব্দুল নূর, তুষার, হ্যাঁ মাসুদ কামালও আছে, আমিও আছি এখানে। আপনারা নাকি আওয়ামী বয়ান তৈরি করতেছি, আর তখন হাদিকে মরতে হচ্ছে। মানে হাদির মৃত্যুর জন্য আমরা দায়ী। মানে সবাই যার যার ধান্দা এখানে ফুলফিল করার চেষ্টা করতেছে। মির্জা আব্বাসকে দায়ী করেছে ইলিয়াস হোসেন, লেনদেন কিছু করতে চায় আর কি, বলে তুমি আমার টাকা দাও, তোমার নাম আর কমু না,
এটা হইতে পারে। পিনাকি বলতেছে মাসুদ কামাল তুমি আমায় নিয়ে কিছু বলো না, বললে তোমার নামে আবার বলবো আমি। মানে একটা মানে প্যাথেটিক ঘটনাকে, একটা মর্মান্তিক ঘটনাকে নিয়ে তারা বাণিজ্য করতেছে সবাই। ওই যে বলছে ঢাকা 8-এর নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে হাদি ভাইকে মারা হলো, বাণিজ্য এটা হলো ওর ধান্দা, সেখানে ফুলফিল করতেছে। একটা মানুষের জীবন যায় আর সবাই এখানে যার যার মতো মতলব করে। এইটা হলো কি আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। আবার দেখেন এখানে আমি এটা নয় বললাম এরা সব জ্ঞানী লোক, গ্রামে কি হয়েছে, হাদিকে দেখা যায় তার বাবা মা চলে আসছে, চোর দিয়ে চুরি করছে ওই বাড়িতে। মানে সব মতলব, কি শহর কি গ্রাম, কি শিক্ষিত কি অশিক্ষিত, আমাদের মনে রক্তের মধ্যে মনে হয় মানে এই মতলববাজি ঢুকে গেছে। তো এটা ভালো না। এখানে মোটামুটি একটা ধারণা তারা পেয়েছে, একটা গাড়ি নিয়ে আসছে, সেই গাড়ির একটা নাম্বারও পাওয়া গেছে, ঠিক আছে, এই গাড়ি নাম্বার কিন্তু পাওয়া গেছে, গাড়ি কোথায়, আর গাড়ি নাম্বার পাওয়া যাবে নাকি? এবং সন্দেহভাজন হামলাকারীর ইতিমধ্যে তথ্য কিন্তু প্রকাশ করা হয়েছে। ওইটা বাদ দেন আপনি, ওইটা না হয়, ওইটা নাও হইতে পারে, হেলমেট পরা ছিল সে, আপনার ইউ আর নট শিওর, বাট গাড়িটা তো শিওর। তাহলে গাড়ি ধরলেই হয় এই গাড়ি মালিককে, ওই সময় গাড়িটা কার কাছে ছিল তাকে ধরলে হয়, তোমার পেছনে কে ছিল, খুব ইজি। কিন্তু আমি একেবারে নিশ্চিত যদি তাকে বাধা দেওয়া না হয় পুলিশকে, তাহলে এই পুলিশ আজকে থেকে কালকের মধ্যে অপরাধীকে ধরে ফেলাবে, আপনি শিওর থাকেন। আর যদি আজকে থেকে কালকের মধ্যে ধরা না পড়ে, আমার সন্দেহ থাকবে যে কোনো না কোনো মহল থেকে তাকে বাধা দেওয়া হয়েছে, এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখেন কতগুলি পয়েন্ট আমি আপনাকে বলি। সেটা হলো যাকে এখন মতো সন্দেহ করা হচ্ছে, ফয়সল নামে যে ছেলেটাকে, দাউদ খান নাকি যে নাম, ফয়সল বিরাট নাম, এই ছেলেটা কিন্তু আমরা যতটুকু দেখলাম এ পর্যন্ত, যতটুকু তথ্য পেলাম, সে কিন্তু একটা অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল। এই গত ফেব্রুয়ারি মাসে সে ছাড়াও পাইছে। সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, সে ছাত্রলীগের কোনো একটা ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির ছিল। তার মানে ছাত্রলীগের একটা লোক যে সংগঠনকে আপনি নিষিদ্ধ করছেন, যার ইউনিয়ন কমিটির একটা লোককে পাইলে আপনি পিটান, তো সেই ছেলেকে অস্ত্র মামলা র্যাবের হাতে ধরা পড়ার পরেও হাইকোর্ট থেকে উচ্চ আদালত থেকে আপনি জামিন নেওয়ালেন কেন? কিন্তু কেন হয়েছে? মাসুদ কামাল, আমরা তো দেখছি যে বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও কিন্তু শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে যাচ্ছে। একই কথা হলো, এটাও সে একই কথা। তো তাকে তো আপনি মুক্ত করে দিলেন, খোঁজ দিয়ে দেখেন তো তাকে মুক্ত করার ক্ষেত্রে আইনজীবী কে ছিল, খোঁজ দিয়ে দেখেন আপনি, দেখবেন যে হয় বিএনপির কেউ ছিল অথবা জামাতের কেউ ছিল। এরাই এখন আদালতগুলিতে জামাত বিএনপির উকিল না হলে কাজ হয় না, এটা একদম ধ্রুব সত্য কথা। যে কেউ যদি আওয়ামী লীগে কেউ বিপদে পড়ে জামাত বিএনপির উকিল খুঁজে। আর এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কিছু নাম আছে, যাকে নাম বলে উচ্চারণ করলাম না, তো সবাই এদেরকে জানে। সেরকমই কেউ একজন ছিল এই মামলাতেও। তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এর মামলা কত টাকায় বিনিময়ে লড়ছেন, আপনার নীতি আদর্শ কোথায় গেল, তখন কেউ কিছু বলবে না। যাও, তারপরে দেখেন, তারপরে আইনটা দেখেন, ছাত্রলীগের একটা লোক, চিহ্নিত লোক, অস্ত্র মামলায় ধরা পড়ছিল, তাকে দেখা গেল আবার হাদির সঙ্গে, হাদির প্রোগ্রামে, হাদির ইনকলাব মঞ্চের যে অফিস, সেখানে তার পাশে সে লোকটা বসে আছে। আবার একটা ছবি দেখলাম সাদিক কায়েমের সঙ্গে সে হাসাহাসি করতেছে। আর ওই ছবিটা কি ফেক কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই হাদির সঙ্গে এটা শিওর, কারণ ওটা ভিডিও দেখছি আমি। তো এখন এই বিষয়গুলি কি, আবার এটাকে নিয়ে কিন্তু অনেকে রাজনীতিও করতেছে। এই বেচারা হাদির জীবন যায়, এইদিকে রাজনীতি করে। আমি নিশ্চয়ই পরের টার্মে আপনি আবার আমাকে বলবেন, আমি তখন আরো কিছু পয়েন্ট বলবো। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। মোশাররফ আহমেদ ঠাকুর, ওসমান হাদির উপরে যে হামলা করা হলো, এটাকে কিন্তু যেমনটি মাসুদ কামাল বলছিল যে সেটি নিয়ে এক ধরনের রাজনীতি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের এক ধরনের রাজনীতির সংস্কৃতি বহুদিন ধরে আমাদের রাজনৈতিক অঙ্গনে দেখে এসেছি। কিন্তু